যা ঘটেছে গত গত সপ্তাহে এটাকে আমি মবক্রেসি ওইভাবে আসলে পাঠ করতে চাই না। আমি তো মনে করি যে বিপ্লবের কথা বলছে ছাত্র জনতা, এটা একটা কন্টিনিউইং প্রসেস এবং আপনি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আপনি দেখুন 5ই অগস্টের পরে 6 মাস পার হয়ে যায়নি, তারপরে আবার ফ্যাসিস্টরা কিন্তু ফিরে আসতে চায়, লিফলেট বিতরণ করছে। তার এর আগেও অনেকবার তারা বিভিন্ন রঙে রূপে হ্যাট বদল করে ফিরে আসার চেষ্টা করেছে, যেটাকে ছাত্র জনতা প্রতিহত করেছে। কিন্তু এবার প্রকাশ্যে দিনক্ষণ ঘোষণা করে একদম অডিও মেসেজ দেওয়া বা লিফলেট বিতরণ করা, একদম তারা অফিসিয়ালি ব্যাক করার একটা প্রয়াস চালাচ্ছে। তো এটাকে প্রতিহত করার জন্যই আসলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। এখন অস্থিরতা, আশঙ্কা বা বিভিন্ন ধরনের ভয় ভীতির সঞ্চার হয়েছে, এটা হয়তো পার্শিয়ালি আমি একমত। কিন্তু দেখুন, আমি তো মনে করি যে ফ্যাসিস্ট রেজিমের আজকের সবচেয়ে খারাপ দিনটাও গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে ভালো দিনটার চেয়েও বেটার। তো অস্থিরতার মধ্য দিয়েই তো আসলে আমরা এই গত 50-53 বছর ধরে বাস করছি। আমি তো এই আন্দোলনকে শুধুমাত্র এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে শুধুমাত্র কয়েকটা সপ্তাহ বন্ধনের মধ্যে আটকে রাখতে চাই না, এবং এটা গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের মধ্যেও সীমাবদ্ধ রাখা সমীচীন হবে বলে মনে করি না। আসলে এই ক্ষোভ, এই রাগ, এই না পাবার যে বেদনা, এটা তো আসলে গত 53 বছরই একটা ক্ষোভের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। তবে এটা ঠিক যে ভায়োলেন্স বা আইন হাতে তুলে নেওয়া এটা কখনোই কাম্য নয়, এটা লয়ের ডিউ কোর্সের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে অ্যাঙ্গার, এটাকেও মাস্ট বি রেসপেক্টেড। বেশার সানি, আমরা যেদিন লক্ষ্য করছি সেটি হলো যারা এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে যে সমস্ত শক্তি, অংশীজন, রাজনৈতিক দল অংশ নিয়েছিল, তাদের অনেকেই কিন্তু এই ঘটনাকে সমর্থন তো করছেই না, বরঞ্চ উল্টো সমালোচনা করছে। কেন? আসলে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কনসিডার করে ভায়োলেন্স তো আসলে আমাদের কারোই কাম্য নয়। হ্যাঁ, আপনি আইন হাতে তুলে নেবেন, গিয়ে জ্বালাও পোড়াও করবেন, ভেঙে ফেলবেন, এটা একটা সভ্য সমাজে একজন সেন্সিবল কোনো মানুষই আপনাকে এটা সাপোর্ট করবার কথা নয়। তো এই জায়গা থেকেই বোধ করছি, আমরাও তো বলেছি যে ভায়োলেন্স কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে একটা জিনিস খেয়াল করুন যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, টোটাল বোধহয় 13-14টা কমিশন হবে। শুরুতে ইনিশিয়ালি 6টা কমিশন গঠন করেছিল। তারা বেশ কিছু কাজের উদ্যোগ হাতে নিয়েছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে তারা দেখবেন যে 1 নম্বর না করে তারা 7, 8, 13, 18, 25 এরকম কাজ করছে। 1 নম্বর কাজটা করা কি উচিত ছিল? আমি মনে করি 1 নম্বর কাজটা করা উচিত ছিল যে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং মডেলে আপনি একটা গণতদন্তের শুনানির আয়োজন করবেন, যেখানে যারা সাফার করেছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, যারা আহত হয়েছে, তারা সবাই গিয়ে ওখানে এই যে সংগ্রামের সময় তারা যে অত্যাচারের শিকার হয়েছে, কীভাবে তাদেরকে গুলি করা হয়েছে, এই গল্পগুলো তারা সেখানে বলতো। তো এগুলো বলতে পারার বা বলার তো আপনি কোনো ব্যবস্থা রাখেন নাই, এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেটাও তো খুব মন্থর গতিতে, এবং জনজীবনে আসলে দৃশ্যমান তো কোনো স্বস্তির জায়গা, যেমনটা রুমিন আপা কিছু আগে বলছিলেন যে আমি এই বিপ্লবের পরে আমরা যেরকম আশা করেছিলাম, হ্যাঁ আমি জানি লট অফ এক্সপেকটেশন, এবং অনেক দিনে না পাবার দরজাটা আসলে হঠাৎ করে ফ্ল্যাট গেট ওপেন হয়ে গেছে। আমাদের অনেক আশা প্রত্যাশা, অ্যান্ড দ্যার ইজ নো ম্যাজিক। হঠাৎ করে অনেক ফাইন সানডে মর্নিং আপনি ঘুম থেকে উঠলেন, দেখবেন সুইজারল্যান্ড হয়ে গেছে। ব্যাপারটা এরকমও না। বাট অ্যাট দ্য সেম টাইম একজন কৃষক, একজন জেলে মজুর, সে তো বাজারে গিয়ে আপনার মতো আমার মতো ওই ভদ্রপল্লীর ভাষায় সংস্কার কমিশন এগুলো তো বুঝে না। সে কি বুঝে? সে বাজারে গিয়ে তার পরিবারের পরিজনের জন্য তার সাধ্যের ভেতরে আসলে দ্রব্য কিনতে চায়। সেটা যখন কিনতে পারছে না, আপনি বাসে, ট্রাকে, ট্রেনে চড়েন, দেখবেন যে ওখানেও কোনো অর্ডারলি কোনো সিচুয়েশন নাই। এবং এই অভ্যুত্থানের পরে জনজীবনে এমন কোনো পরিবর্তন দৃশ্যমান করতে পারে নাই যেটাতে আপনি স্বস্তির দেখা পাবেন। তো এই সব কিছু মিলেই আসলে এটার বহিঃপ্রকাশ ঘটছে বলে আমি মনে করি। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই এক্সটেন্টে তারা 1 নম্বর প্রায়োরিটি লিস্টের কাজটা তারা করেছে বলে আমি মনে করি না। তাদের উচিত ছিল এই মানুষের গল্পগুলো, তাদের বেদনার কথাগুলো কংগ্রেশনাল হিয়ারিং মডেলে গিয়ে তাদের কথাগুলো যেন বলতে পারে, এই ব্যবস্থা করা। কিন্তু আমরা এর কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি আমরা।